হ্যালো, সো ওয়েলকাম টু দ্য নেক্সট পার্ট অফ বায়োটেকনোলজি। আমরা ক্লাস 12-এর বোর্ডসের জন্য ডিসকাস করব বায়োটেকনোলজি, অ্যান্ড দিস ইজ অনলি ফর ক্লাস 12 students. So first of all, we're discussing about something which is very very. লেটস কন্টিনিউ আওয়ার ডিসকাশন। তো আমি যেটা বললাম, এটা আমাদের ক্লাস 12-এর স্টুডেন্টসের জন্য ফর বোর্ডস এক্সাম, স্পেশালি ফর ডাব্লিউবিসি এইচএসসি বোর্ডস। নাও, তো আমরা বায়োটেকনোলজি আগের দিন ডিসকাস করেছিলাম যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি কীভাবে কাজ করে, অ্যান্ড টোটালি আমরা দেখেছিলাম পুরো সিস্টেমটাকেও কীভাবে টোটাল ফাংশনটা হয়, রাইট? র্যাট থেকে কীভাবে ইনসুলিন প্রোডাকশন হয়েছিল। সো দ্য নেক্সট টপিক ওয়ার ডিসকাসিং দ্য প্রিন্সিপাল কী কী হয়, এটা এক্সামে জিজ্ঞেস করতে পারে। আজকে আমি যতগুলো টপিক এখানে করাবো সবই কিন্তু আমাদের বোর্ডসের জন্য, ওকে? সো নীতি জিজ্ঞেস করতে পারে, যেটাকে আমরা ইংলিশে প্রিন্সিপাল বলি, প্রিন্সিপালস অফ বায়োটেকনোলজি। অর্থাৎ কিসের নীতি? বায়োটেকনোলজির নীতি। তো বায়োটেকনোলজি বা প্রিন্সিপালস যদি আমরা জেনারেলি দেখি, সো বেসিক্যালি ইট ইজ বেসড অন টু ইম্পর্টেন্ট ফ্যাক্টর। দুটো মেন প্রিন্সিপাল আমরা বা নীতি এর মধ্যে জেনারেলি দেখতে পাবো। কী কী? নাম্বার 1 আমরা আগের দিন পড়েছি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক engineering. So genetic engineering is very important principle in case of biotechnology. জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি আমরা পুরো আগের দিন পড়েছিলাম যে এটা একটা প্রসেস যেখানে আমরা কি করি, একটা অর্গানিজম মনে করে দেখ, একটা ফর এক্সাম্পল ব্যাকটেরিয়ার মধ্যে আমরা পড়েছিলাম জেনেটিক ম্যাটেরিয়াল ক্রোমোজোম থাকে, তার থেকে একটু বাইরের দিকে একটা প্লাজমিড থাকে। এটা আমরা পড়েছিলাম যে এখানে একটা প্লাজমিড থাকে। তো কোনো একটা প্রসেসে আমরা এই প্লাজমিডটাকে যদি এখান থেকে বের করি, কোনো একটা এনজাইম দিয়ে বের করি। আগের দিন কি এনজাইম পড়েছিলাম মনে করে বল? মেনলি আমরা এখানে পড়েছিলাম কোন এনজাইম? ভিডিওটা পজ করো, ভেবে নিতে পারিস আনসারটা। দ্য আনসার ইজ লাইসোজাইম। তো লাইসোজাইম আমরা প্রয়োগ করব, এবং লাইসোজাইম প্রয়োগ করার সাথে সাথে আমরা যে মেন রেজাল্টটা পাবো সেটা হচ্ছে প্লাজমিডটা বাইরে বেরিয়ে যাবে, রাইট? তো এই যে প্লাজমিডটাকে বাইরে বের করা, এবং বের করার পর আমরা প্লাজমিডটাকে কি করেছিলাম মনে করে দেখ, আমরা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি দিয়ে প্লাজমিডটাকে আমরা আলটিমেটলি কনভার্ট করেছিলাম ক্লোনিং ভেক্টরে। আই থিঙ্ক সবার মনে আছে কীভাবে ডিএনএ লাইগেজ দিয়ে ওখানে একটা ফরেন জিনকে জুড়ে দিয়ে এইরকমভাবে একটা নতুন জিন ওখানে অ্যাটাচ হয়ে গেলো, কাটলাম আগে আমরা রেস্ট্রিকশন নিউক্লিয়াস দিয়ে, এবং সেটা হয়ে গেলো ক্লোনিং ভেক্টর। এবং এই ক্লোনিং ভেক্টরটাকে আমি অন্য একটা স্পিসিসের মধ্যে ঢুকিয়ে তার সংখ্যা বাড়িয়েছিলাম, এবং এই প্রসেসটাকে আমি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি নাম দিয়েছিলাম। তো এই যে পুরো প্রসেসটা যেটা আমরা পড়লাম, এই পুরো প্রসেসটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং হয়ে থাকে। তো প্রথম নীতি জেনেটিক ইঞ্জিনিয়ারিং, যেখানে কি হয়, এটা এমন একটা কনসেপ্ট যেখানে একটা প্রজাতি, একটা ব্যাকটেরিয়া ধরে নেয়, সেখান থেকে আমরা উৎসেচক প্রয়োগ করে প্লাজমিডটাকে বের করি। প্লাজমিড কি আমি অলরেডি আগের দিন বলেছি, এক্সট্রা ক্রোমোজোমাল। তিনটে কথা, ক্রোমোজোমের বাইরে থাকে তাই এক্সট্রা ক্রোমোজোমাল, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট সার্কুলার, কারণ দেখতে গোলাকার হয়। থার্ড পয়েন্ট, এটা সেলফ রেপ্লিকেটিং হয়, অর্থাৎ প্রতিলিপি গঠনে সক্ষম। প্রতিলিপি গঠনে সক্ষম, কারণ এটা নিজে নিজে প্রতিলিপি গঠন করতে পারে, এটা আমরা আগের দিন কিন্তু দেখে নিয়েছিলাম, রাইট? তো এই ছিল তিনটে প্রিন্সিপাল। এবং ফাইনালি আমরা পেয়ে যাচ্ছিলাম আমাদের ক্লোনিং ভেক্টর, যেটাকে আমরা মেন প্রোডাক্ট অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং ধরে থাকি। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতে আমি যে কনসেপ্টটা বললাম এই জিনিসটাই লিখতে হবে। আর যদি কেউ নোটস হিসেবে লিখতে চাস তো এইভাবে লিখতে হবে যে এটা একটা জিনের এমন ক্ষমতা যার প্রভাবে একটা ব্যাকটেরিয়া থেকে প্লাজমিডকে উৎসেচক প্রয়োগ করে বের করা হয়, এবং তারপর তার মধ্যে ডিএনএ ম্যানিপুলেট করে, অর্থাৎ তার মধ্যে জেনেটিক ম্যাটেরিয়াল অর্থাৎ যে জিনগত পদার্থ থাকে তার পরিবর্তন ঘটিয়ে সেটাকে ক্লোনিং ভেক্টরে রূপান্তরিত করে অন্য একটি পোষকে পাঠানো হয়। পোষককে আমরা হোস্ট বলি, তো আমরা অন্য একটা পোষক বা হোস্টের মধ্যে কিন্তু এটাকে পাঠাই। এটা আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে পড়েছিলাম। নেক্সট 2 নম্বর প্রিন্সিপালের নাম, খুব ইম্পর্টেন্ট প্রিন্সিপাল, এটাকে আমরা বলছি কী করতে হয়, বায়োটেকনোলজিতে যেসব জিনিস আমরা বানাচ্ছি তাদের আমাদের মেনটেনেন্স করতে হবে। অর্থাৎ এই পয়েন্টটাকে আমরা বলতে পারি যে আমরা বায়োটেকনোলজিতে যে সাবস্টেন্সগুলো পাই সেগুলোকে আমরা সব স্টেরাইল প্রোডাক্ট বলি। স্টেরাইল প্রোডাক্ট অর্থাৎ যার মধ্যে কোনো ব্যাকটেরিয়া ভাইরাস নেই, সেই স্টেরাইল প্রোডাক্টের মেনটেনেন্স বা রক্ষণাবেক্ষণ ইংলিশে আমরা বলতে পারি মেনটেনেন্স। তো এইটা হলো আমাদের সেকেন্ড টপিক, স্টেরাইল প্রোডাক্টের রক্ষণাবেক্ষণ, যেটা আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং পাচ্ছি, বা তার মেনটেনেন্স করা, রাইট? সো সেটার জন্য আমাদের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস ইউজ করতে হয় মেনটেনেন্সের জন্য, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের এনজাইম।
এটা খুব মানে সেরকম থিওরিটিক্যাল অ্যাসপেক্ট, কোনো প্র্যাকটিক্যাল নয়, বাট মেন অ্যাসপেক্ট হচ্ছে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং। স্টেরাইল প্রোডাক্টে কী করা হয়, যে যে নতুন সাবস্টেন্সগুলো উৎপন্ন হচ্ছে, নতুন পদার্থ উৎপন্ন হচ্ছে, সেগুলোকে স্টেরাইল করার অর্থ সেগুলোকে জীবাণুমুক্ত করা এবং সেগুলোকে স্টোর করা প্রপারলি। তো এটা একটা থিওরিটিক্যাল অ্যাসপেক্ট, যদি লিখতে চাস এইভাবে লিখে রাখতে পারি যে স্টেরাইল প্রোডাক্টের রক্ষণাবেক্ষণ বা মেনটেন্যান্স বলতে বোঝায় আমরা বায়োটেকনোলজিতে যে সমস্ত উৎসেচক বা বিভিন্ন রকমের অর্গানিজম ব্যবহার করি, সেইগুলোকে প্রপার মেনটেন করা, তো সেইগুলিকে প্রপারলি জীবাণুমুক্ত করা এবং বায়োটেকনোলজি থেকে পাওয়া উপাদানকেও কি করা, প্রপার স্টেরাইল করা, অর্থাৎ প্রপারলি আমাদের জীবাণুমুক্ত করা। ওকে, বেশ, একটু আমরা কিছু জিনিস জেনে নিই। হিস্ট্রি যদি আমরা দেখি, আমরা আগের দিন রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি পড়েছিলাম, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, আমি জাস্ট টেক লিখলাম। ওকে, তো রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে আমি তো পুরো থিওরি প্র্যাকটিক্যাল পড়িয়ে দিয়েছিলাম, বাট আমরা যদি প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট জানার আগে কিছু থিওরিটিক্যাল অ্যাসপেক্ট জানি, তো প্রথম মনে রাখবি যে 1972-তে দুজন বিজ্ঞানী, একজনের নাম কোহেন আর একজনের নাম বয়ার, সো এই দুজন মিলে প্রথম কি করে, ডিএনএ ট্রান্সফার করে। কোথায়? এরা প্রথম রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির প্রথম যে মুখ্য কনসেপ্ট, ডিএনএ স্থানান্তরিতকরণ বা ট্রান্সফার বলতে পারি, সেটা করতে সক্ষম হয়েছিল। এবং সেটা কিসের মধ্যে করেছিল? সেটা করেছিল প্লান্ট সেলের মধ্যে করেছিল। ওকে, নেক্সট কি হয়, নেক্সট আমরা যদি দেখি আর একটা ডিসকভারি, যাকে আমরা ফাদার অফ ডিএনএ রিকম্বিনেন্ট টেকনোলজি বলি, 1974-এ এই প্রসেসটাকে আরেকটু মডিফাই করে, কোহেন আর বয়ারের এক্সপেরিমেন্টে আরেকটু মডিফাই করে, পস অ্যান্ড বার্গ এই দুজন বিজ্ঞানী সাকসেসফুলি কি করে, এই ডিএনএ স্থানান্তরিতকরণ বা ডিএনএ ট্রান্সফারটা করে। বাট এরা কিসের মধ্যে করেছিল? একটু প্রিমিটিভ প্লান্ট সেলে, বাট এরা এই ডিএনএ ট্রান্সফারটা করে কোথায়? এরা এই ডিএনএ ট্রান্সফার করে কিসের মধ্যে করে? অ্যানিমাল সেলে করে। এবং অ্যানিমাল সেলে করার জন্য সাকসেস রেট এবং রেজাল্ট ভীষণ ভালো আসে, যার কারণে আমরা এদের দুজনকে, এত পশ আর বার্গকে আমরা এই কারণে বলে থাকি ফাদার অফ ডিএনএ টেকনোলজি, অর্থাৎ ডিএনএ টেকনোলজির জনক, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। ফাদার অফ RDT লিখলাম, RDT মানে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। সো এখান থেকে একটা শর্ট কোশ্চেন আসতে পারে। তো আই হোপ আমি এখানে যতটুকু বললাম, দিস ইজ অ্যাবসলিউটলি ক্লিয়ার। নেক্সট মুভ অন টু দ্য নেক্সট পার্ট, দ্যাট ইজ প্লাজমিড। তো অলরেডি আমরা কিছু অ্যাসপেক্ট নিয়ে আলোচনা করবো। নেক্সট অ্যাসপেক্টের নাম প্লাজমিড। আমি আগের দিন খুব ভালো করে পড়িয়েছি, তাই আমি ডিটেলস এরকম কিছু বলবো না, শুধু একটা জিনিস বলবো, এইটুকু মনে রাখবে, এনজাইমটা কি যেটা দিয়ে বের করা হয়, সেটা হচ্ছে লাইসোজাইম, জোম লিখে দিস না আবার। আর কী ছিল সেটা? যদি একটা নর্মাল ব্যাকটেরিয়া হয়, ইকোলাই ব্যাকটেরিয়া ধরে নিলাম আমি, সো ইকোলাই ব্যাকটেরিয়াতে মেনলি জেনেটিক ম্যাটেরিয়াল থাকছে, নিউক্লিয়াস থাকছে, বাকি সাবস্টেন্স। সো ইকোলাই ব্যাকটেরিয়াতে আমরা জেনারেলি কী থাকছে? জেনেটিক ম্যাটেরিয়াল থাকছে, বাট জেনেটিক ম্যাটেরিয়ালের বাইরে ইকোলাইয়ের মধ্যে আরেকটা সাবস্ট্রাকচার বা আরেকটা সত্তা পাওয়া যায়, জেনেটিক ম্যাটেরিয়াল ক্রোমোজোমের বাইরে। এটা কিন্তু ক্রোমোজোমের বাইরে থাকছে, দেখতে পাচ্ছি আমরা, তাই এটাকে আমরা বলি এক্সট্রা ক্রোমোজোমাল, 1 নম্বর। 2 নম্বর সার্কুলার, কারণ গোলাকার দেখতে, এবং 3 নম্বর সেলফ রেপ্লিকেটিং, অর্থাৎ প্লাজমিড হলো ক্রোমোজোম বহির্ভূত গোলাকার স্বপ্রতিলিপি গঠনে সক্ষম এক সত্তা, যা যখনই লাইসোজাইম এনজাইম প্রয়োগ করা হয়, যেটা আমি এক্ষুনি বললাম, তার প্রয়োগে কী হয়, এটা ব্যাকটেরিয়ার বাইরে বেরিয়ে যায় এবং এটাকেই মডিফাই করে ক্লোনিং ভেক্টর করে অন্য স্পিসিসে পাঠানো হয়। এটা আমরা অলরেডি দেখেছি। এবং এই পদ্ধতিটা যেটা করা হয় পুরো জিনিসটা, সেই পদ্ধতিটাকে আমরা কী বলি? সেটাকে আমরা বলি জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ওকে, সো নাও নেক্সট আমরা এখন দেখব যে আমাদের এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে কী কী টুলস ব্যবহার করা হয়, টুলস ব্যবহার করা হচ্ছে। টুলস বলতে আমরা এখানে কী কী বুঝবো? মনে করবো ফ্যাক্টর, কী ফ্যাক্টরস থাকছে এর মধ্যে, কিসের মধ্যে? রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। এগুলো থেকে ছোটো কোশ্চেন আসবে, আমি জাস্ট বড় বড় হেডিং দিয়ে লিখে দিচ্ছি, বাট কোশ্চেন আসবে এনজাইম কী, ক্লোনিং ভেক্টর কী, হোস্ট কী, এই ধরনের কোশ্চেন আসবে। তো আমরা যদি দেখি, বেসিক্যালি 3টে মেন টুল আছে, এটাকে আমি আরেকবার একটু মেনশন করে দিই, টুলস বলে,
সো প্রথম বা 1 নাম্বার টুলসের নাম হচ্ছে এনজাইম বা উৎসেচক। এনজাইম বা উৎসেচক। তো আমরা এনজাইম বা উৎসেচক প্রথমে দেখব। সো বেসিক্যালি আমরা যদি দেখি এখানে টোটাল 4টে এনজাইম ইউজ করা হয়, ABCD করে লিখছি। প্রথম এনজাইমের নাম লাইসোজাইম, যেটা আমরা অলরেডি পড়েছি কি কাজ করে না ইকোলাই থেকে প্লাজমিডকে বের করতে সাহায্য করে। ওকে, 2 নম্বর এনজাইমের নাম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। আগের দিন আমি পড়িয়েছিলাম, তো এটাকে আমরা বলবো রেস্ট্রিকশন এনজাইম। আগের দিন আমরা খুব ভালো করে এটা ডিটেইলে কিন্তু পড়েছিলাম। সো রেস্ট্রিকশন এনজাইম এটা একটা। 3 নম্বর যদি আমরা দেখি ইম্পর্টেন্ট এনজাইম, যার নাম ডিএনএ লাইগেজ, এটাও আমরা আগের দিন পড়েছিলাম কি কাজ করে ডিটেলসে। এবং 4 নম্বর যদি আমরা দেখি, তো সেটাকে আমরা বলবো টার্মিনাল ট্রান্সফারেজ এনজাইম। নামটা কিন্তু মনে রাখতে হবে। কি বললাম? টার্মিনাল ট্রান্সফারেজ এনজাইম। সো লাইসোজাইম, রেস্ট্রিকশন এনজাইমকে আমরা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ, আণবিক কাজ এগুলো বলি। ডিএনএ লাইগেজ মানে মলিকুলার গ্লু, যেটা দিয়ে মনে কর আমরা আগের দিন এই ক্লোনিং প্লাজমিডের সাথে ক্লোনিং ভেক্টরকে জুড়েছিলাম। আর টার্মিনাল ট্রান্সফারেজ, যেটা আমরা দেখিনি, ওটা এখন দেখি। তো 4টে উৎসেচক আগে পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে ব্যবহৃত উৎসেচকগুলির নাম লেখুন, তার মধ্যে যে কোনো দুটির কাজ লিখুন। বা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজের কাজ কী, ডিএনএ লাইগেজের কাজ কী, এরকম ইন্ডিভিজুয়াল কোশ্চেনে কিন্তু আসতে পারে। ঠিক আছে, তো যদি আমরা দেখি প্রথমে আমাদের কী ছিল, প্রথমে আমাদের ছিল লাইসোজাইম। তো লাইসোজাইম কী কাজ করে একটু বোঝার চেষ্টা করি। তো অলরেডি আমরা পড়েছি লাইসোজাইম কী করে। এটা যদি আমার ব্যাকটেরিয়া হয়, জেনেটিক ম্যাটেরিয়াল এখানে, এটা প্লাজমিড। তো লাইসোজাইমের কাজ হয় যে কোনোভাবে এই ব্যাকটেরিয়া থেকে প্লাজমিডকে বাইরে বের করা। রাইট, নেক্সট আমাদের কাছে ছিল রেস্ট্রিকশন এনজাইম, যেটাকে আমরা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ বললাম। এখন এটা একটু ভালো করে দেখতে হবে যে আমরা যখন এই রেস্ট্রিকশন এনজাইম বা RE পড়ছি, তো প্রথম ইনফরমেশন যেটা এখান থেকে আসতে পারে, শর্ট নোট আসলে তো লিখতে হবে। তো প্রথম ইনফরমেশন এটাকে আমরা কি বলি? আণবিক। এটাকে আমরা আণবিক কাঁচি বলতে পারি, বা ইংলিশে লিখলে আমরা বলি এটাকে মলিকিউলার। ইংলিশে আমরা এটাকে বলি মলিকিউলার সিজার। মলিকিউলার সিজার, SCISSOR, মলিকিউলার সিজার্সও বলা হয় এটাকে, বা আণবিক কাঁচি। এটা আমাদের জানতে হবে প্রথম ইনফরমেশন, এটা আমরা জানতাম আগে। 2 নাম্বার, আমরা এই এনজাইম দিয়ে একটা স্পেসিফিক রিকগনাইজ সাইট থেকে কাটতে পারি। অর্থাৎ স্পেসিফিক রিকগনাইজ সাইট কি আমরা আগের দিন পড়েছিলাম, প্রত্যেকটা আলাদা আলাদা রেস্ট্রিকশন এনজাইমের জন্য। কারোর এর মাঝখানে হয়, কারোর AG এর মাঝখানে হয়, কারোর GG এর মাঝখানে হয়। দিন সবার মনে পড়ছে কি বলতে চাইছি আমি? তো বেসিক্যালি সেকেন্ড ফাংশনে আমরা লিখে রাখবো যে এটার কার্যকারিতাটা কোথায় হয়। এর কার্যকারিতা হচ্ছে রিকগনাইজড সাইটের মধ্যে। রিকগনাইজড সাইটে কিন্তু এটা কাজ করে। এদের কাজ করা বলতে গেলে সিম্পলি বলা যায় যে কাটা, তো ডিএনএকে কাটা। তো সেই ডিএনএকে কাটাটা এদের কার্যকারিতা একদম রিকগনাইজ সাইটে হয়। রিকগনাইজ সাইট বলতে প্রত্যেকটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ বা রেস্ট্রিকশন এনজাইমে যে আলাদা আলাদা রিকগনাইজ সাইট থাকে সেটার কথা বোঝায়। এখন যদি কারো রিকগনাইজ সাইট A আর A এর মাঝখানে হয়, তার মানে সেটা কীভাবে কাটবে? ধরে নিলাম আমার কাছে এরকম কিছু লাগাতার ডিএনএ স্ট্যান্ড আছে বা এরকম কিছু কোড আছে, ঠিক আছে? এখান থেকে যদি আমরা লক্ষ্য করি, এখানে A একটা আছে, আর আমরা এক্ষুনি পড়েছি A থেকে কাটবে, অর্থাৎ এখানে কাটবে এর মাঝখানে। এরপর দেখ পাশাপাশি A এখানে আছে, তো এখানে কাটবে দুটো জায়গা। অর্থাৎ আমরা যদি এনজাইমটা লিখি, এটা হয়ে যাবে AGA UAC UA আলাদা হয়ে যাবে, আর AUG এরকম আলাদা আলাদা এরকম হয়ে যাবে। তো এই জিনিসটাকে আমরা রিকগনাইজ সাইট দিয়ে কাটা বোঝাচ্ছি, আণবিক কাঁচির ব্যবহার করছিলাম আমরা। এটা আমরা আগের দিন প্রায় দেখেইছিলাম। 3 নম্বর পয়েন্ট যদি আমরা দেখি এখান থেকে, নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট বা বৈশিষ্ট্য আমরা বলতে পারি, সেটা হচ্ছে এটাকে ডিসকভার করেছিল 3 জন সায়েন্টিস্ট। তো এটার যদি আমরা ডিসকভারের নাম দেখি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজে, তো তার পিছনে 3 জন সায়েন্টিস্টের নাম ছিল। একজন ছিল আরবার, নেক্সট ছিল ন্যাথন অ্যান্ড স্মিথ। কিন্তু স্মিথ নয়। ওকে, তো 3 জন সায়েন্টিস্টের নাম দিয়ে বেসিক্যালি
আমরা যে প্রসেসটা করছি অর্থাৎ রেস্ট্রিকশন এনজাইম সেটা ডিসকভার করেছিল তিনজন। এরপর এটা কোথা থেকে পাওয়া যায় সবসময় মনে রাখবি, এটা সংশ্লেষিত হয় ব্যাকটেরিয়া থেকে। অর্থাৎ এর সংশ্লেষ কোথায় হয়? এর সংশ্লেষ হয় ব্যাকটেরিয়াতে। সো দিস ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস অলওয়েজ ব্যাকটেরিয়াতে সংশ্লেষিত হয়। এবং লাস্ট পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট আমরা বলতে পারি প্রথম আবিষ্কৃত রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের নাম। প্রথম আবিষ্কৃত রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কোনটি? প্রথম আবিষ্কৃত রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস হলো, খুব ইম্পর্ট্যান্ট, HindII। অলওয়েজ মনে রাখবি প্রথম আবিষ্কৃত রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের নাম HindII। তো এই ছিল 5টা পয়েন্ট আমরা পড়লাম, যেটা কিনা প্রথম অর্থাৎ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস বা 2 নম্বর ফ্যাক্টর সম্পর্কে। আই হোপ দিস ইজ অ্যাবসলিউটলি ক্লিয়ার। নেক্সট আমাদের কাছে একটা নতুন জিনিস ছিল, সেটা হচ্ছে ক্লিভিং এনজাইম, যেটা সম্পর্কে আমরা একদমই জানি না। এই টার্মিনাল ট্রান্সফারেজ এনজাইম, যেটা সম্পর্কে আমাদের সেরকম কোনো আইডিয়া নেই। তো এই যে ট্রান্সফারেজ এনজাইম হয়, এটাকে আমরা ক্লিভিং এনজাইম বলছি। অর্থাৎ আমরা 4 নম্বরটাকে ডিসকাস করছি, ট্রান্সফারেজ। সো লেটস কন্টিনিউ দ্য নেক্সট পার্ট। সো আমরা দেখলাম যে 4 নম্বরে আমাদের কাছে আছে ট্রান্সফারেজ এনজাইম। ট্রান্সফারেজ এনজাইম বা উৎসেচক, যেটা আমরা এখানে দেখছিলাম 4 নম্বরে টার্মিনাল ট্রান্সফারেজ এনজাইম। তো এটাকে বা আচ্ছা, এটার আগে আমি একটা জিনিস দেখিয়ে দিই, সরি। আমরা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের কিছু টাইপ দেখে নিই। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের অপর নামটা অলওয়েজ মাথায় রাখবে, যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, যেটাকে আমরা আণবিক কাঁচি বা মলিকিউলার সিজারও বলি, সেটাকে কিন্তু আমরা ক্লিভিং এনজাইমও বলতে পারি। CLEAVING, ক্লিভিং এনজাইম বা ক্লিভিং উৎসেচক। ক্লিভেজ মানে ভাঙা, আমরা সবাই জানি। সো ক্লিভিং এনজাইমও বলতে পারি। এবং এই ক্লিভিং এনজাইমকে কিন্তু আমরা জেনারেলি দুটো ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলি এক্সোনিউক্লিয়াস, আর একটাকে আমরা বলি এন্ডোনিউক্লিয়াসটা লিখলাম এন। সো এক্সোনিউক্লিয়াস আর এন্ডোনিউক্লিয়াস, এটা হলো মেইন টাইপ অফ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। এখন দুটোর মধ্যে পার্থক্য কোথায়? যদি আমরা একটু ভালো করে দেখি এক্সো আর এন্ডোনিউক্লিয়াসের মেইন ডিফারেন্সটা, তো আমরা দেখব এক্সোনিউক্লিয়াসটা, যদি আমার কাছে এরকম একটা ডিএনএ চেন থাকে, সাপোজ ফর এক্সাম্পল আমার কাছে এরকম একটা ডিএনএ চেন আছে, ওকে। তো আমরা সবাই জানি ডিএনএ ডাবল স্ট্যান্ডার্ড হয়, সেই কারণে আমাকে এর উপর আর একটা ড্র করতে হবে। তো সেটা আমি এখন করবো, ওকে। জাস্ট ফর এক্সাম্পল ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ আমরা ভেবে নিলাম। এখন যদি এক্সো কথাটার অর্থ কী আর এন্ডো কথার অর্থ কী? এক্সো মানে হচ্ছে বাইরে, দেখ এক্সো থেকে এক্সিট আসে, আর এক্সিট মানে বাইরেই হয়। আর এন্ডো থেকে ইন আসে, ইন মানে কিন্তু ভিতরে হয়। অর্থাৎ বাইরে ভিতরে বা এক্সো আর এন্ডোর মধ্যে ডিফারেন্স এইটুকু। তার মানে যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসগুলো ডিএনএ চেনটাকে বাইরের দিক থেকে কাটবে, বাইরের দিক বলতে দেখ আমি এইটাকে বানিয়েছি, এই যে বাইরের দিক, এটা কিন্তু ভিতরের দিকে ছিল, এই এন্ডটা দেখ ভিতর দিকে শুরু হয়েছিল, বাট এটা কিন্তু বাইরে থেকে। তো যেটা বাইরের দিকে কাটছে, অর্থাৎ ডিএনএকে কাট করছে কোথায়? টার্মিনাল এন্ড থেকে, শেষের দিক থেকে, বাইরের দিক থেকে, বা টার্মিনাল এন্ড থেকে যখন ডিএনএকে কাট করে। টার্মিনাল এন্ডের বাংলা অর্থ প্রান্তীয় ভাগ থেকে, শেষের দিক থেকে, প্রান্তীয় ভাগ থেকে এবং বাইরে থেকে, প্রান্তীয় ভাগ এবং বাইরে থেকে যখন কাটছে, তখন সেটাকে আমরা এক্সোনিউক্লিয়াস বলছি। অর্থাৎ এক্সোনিউক্লিয়াস যেটা ফার্স্ট টাইপ অফ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, সেটা ডিএনএকে টার্মিনাল এন্ড বা প্রান্তীয় ভাগ থেকে, বাইরের দিক থেকে কাটে। এবং এন্ডোনিউক্লিয়াসটা যদি আমরা দেখি, একই রকমভাবে আমরা যদি আরেকটা ডায়াগ্রামও বানিয়ে নিই, যেটা আমার আগের মতোই এরকম ভিতর দিকে থাকবে হলুদটা ফার্স্ট হ্যান্ডটা, এবং এইদিকে ব্লুটা আমরা বাইরের দিকে ড্র করব, ওকে। উপস, সরি, একটু অন্যরকম হয়ে গেছে, যাই হোক অসুবিধা নেই। রাইট, এখন যদি আমরা দেখি যে আমার কাছে যে নেক্সট টাইপ 2 রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসটা আছে, সেই টাইপ 2 রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসটা কোন দিক থেকে কাটবে? ইন্টার ক্যালারি থেকে, অর্থাৎ মাঝামাঝি জায়গা থেকে, এখান থেকে ভিতরের দিকে ইন্টার ক্যালারি পজিশন থেকে কাটবে। অর্থাৎ ডিএনএ আগেরটায় দেখলাম যখন প্রান্ত থেকে কাটা হয় সেটাকে আমরা ট্রান্সফারেজ বা প্রান্তীয় ভাগ থেকে কাটা হয় সেটাকে আমরা এক্সোনিউক্লিয়াস দিয়ে করি। আর ডিএনএকে যখন মধ্যবর্তী জায়গা থেকে কাটা হয়, বা ইন্টার ক্যালারি পজিশন থেকে কাটা হয়, ইংলিশে বললে
ইন্টার ক্যালোরি পজিশন থেকে কাটা হচ্ছে। তো এখন এই ডিএনএটাকে যখন আমরা মধ্যবর্তী বা ইন্টার ক্যালোরি পজিশন থেকে কাটছি, তখন সেটাকে আমরা বলছি কিন্তু এক্সোনিউক্লিয়াস অর্থাৎ এন্ডোনিউক্লিয়াস বা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস টাইপ 2 ক্লিভিং এনজাইমের প্রথম পার্ট এক্সোনিউক্লিয়াস, যেটা বাইরের দিকে বা প্রান্তীয় ভাগ থেকে ডিএনএকে কাটে, আর এন্ডোনিউক্লিয়াস যেটা ক্লিভিং এনজাইমের দ্বিতীয় পার্ট বা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের 2 নম্বর পার্ট, সেটা ডিএনএকে মধ্যবর্তী অংশ বা ইন্টার ক্যালোরি পজিশন থেকে কিন্তু কাটে। তো এই বেসিক আইডিয়াগুলো আমরা নিলাম। আই হোপ দিস ইজ অ্যাবসলিউটলি ক্লিয়ার। নাও টাইপস অফ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, অর্থাৎ আমরা যদি আরইকে আরেকটু ডিভিশন করে নিই, আমি এখানে টাইপসগুলো দেখিয়ে দিই একটু ছোটো করে। টাইপস অফ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস আমাদের কাছে কী কী অ্যাভেলেবেল আছে মেইনলি। তো প্রথমে আমাদের কাছে জাস্ট নামগুলো মনে রাখতে হয়, এগুলো থেকে ডিরেক্ট কোশ্চেন আসে। প্রথমটার নাম ইকো আরআই, সব কিন্তু বড় হাতের লিখব আমরা, ইকো আরআই। এটা হচ্ছে প্রথম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, এবং নাম শুনে মনে হচ্ছে ইকো মানে কি ইকোলাই, অর্থাৎ আমরা একটু আগে বললাম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ব্যাকটেরিয়া থেকে সংশ্লেষিত হয়, তার মানে এটা সংশ্লেষিত হয় মানে সিনথেসাইজ হয় কোথা থেকে, ইকোলাই ব্যাকটেরিয়া থেকে। এটা সংশ্লেষিত হয় ইকোলাই ব্যাকটেরিয়া থেকে। ওকে, নেক্সট। আচ্ছা, এই রিকগনাইজ সাইটকে আমরা একটু আগে একটা কথা বারবার বলছিলাম না, রিকগনাইজড সাইট, অর্থাৎ যেখান থেকে এটা কাটা হয়। তো অলওয়েজ আমাদের কিন্তু রিকগনাইজ সাইট মনে রাখতে হবে। তো এই রিকগনাইজ সাইট কি, আমি একটা কন্টিনিউ স্ট্যান্ড বানাচ্ছি, GAATTC আর ভাব CTTAAG। ওকে, তো এই জিনিসগুলো যে আমার জেনেটিক্স 2-তে ছিলিস না তার কিন্তু প্রবলেম হতে পারে। তো ডেফিনেটলি পুজোর ছুটিতে আমি সেটা করিয়ে দেবো তাদের, যাদের যাদের হয়নি একটু আমাকে মেসেজ করে দিস। তো দেখ, ইকো আরআই রিকগনাইজ সাইট হয় GA আর AG, এই দুটো জায়গাতেই কাটতে পারে। GA আর AGর মধ্যে এখানে কাটতে পারে ইকো আরআই। আই থিঙ্ক দিস ইজ ক্লিয়ার। 2 নাম্বার বাম HI, বামটা স্মলেই লেখা যায়, HI। প্রত্যেকটা নাম কিন্তু মনে রাখতে হবে, পরীক্ষায় জিজ্ঞেস করবে, রিকগনাইজ সাইটও জিজ্ঞেস করবে। তো বাম HI কোথা থেকে পাওয়া যায়, বাম দেখেই বুঝতে পারছিস যে ব্যাকটেরিয়াটাই হবে সেটা বি দিয়ে স্টার্ট হবে। সো এটা পাওয়া যায়, এটা সিনথেসাইজ হয় ব্যাসিলাস আমাইলোকুইসিফিয়েন্স থেকে। তো ব্যাসিলাস BACILLUS, ব্যাসিলাস আমাইলো AMYLOLIQUE লিকুইফিকেন্স থেকে, FACIENS। সো ব্যাসিলাস আমাইলোলিকুইফিকেন্স থেকে কিন্তু আমরা পাই বাম HI, এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস সাইট। ওকে, নাও এটা স্টিকি এন্ডও জানতে হবে। এটা স্টিকি এন্ড কোথায়, আমি আবারও কন্টিনিউয়াস দুটো জিনিস বানাবো। তো আমরা কী কী বানাবো, জি দেখলাম, GATCC আর CCTAGG। তো সবসময় মাথায় রাখবি বাম HI কাটবে জি আর জি এর মাঝখানে, একদম স্পেসিফিক রিকগনাইজ সাইট GG। অর্থাৎ আমরা দেখলাম রিকগনাইজ সাইট এর জন্য বা ইকো আরআই এর জন্য GA আর AG, আর এখানের জন্য GG আর GG, অর্থাৎ GG এর মাঝখানে কিন্তু এরা ডিএনএকে কাটে। ওকে, সো নেক্সট যদি আমরা ডিসকাস করি আমাদের থার্ড টাইপের 3 নম্বর টাইপসের আমাদের রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, যেটার নাম SMA1, SMA1। ওকে, তো একই রকমভাবে SMA কোথা থেকে পাওয়া যায়, এটা একটা ব্যাকটেরিয়া থেকে পাওয়া যায় যার নাম সেরিয়ানশিয়া। সিনথেসাইজ ফ্রম, কোথা থেকে সিনথেসাইজ হয়, SERIAN, সেরিয়ানশিয়া ব্যাকটেরিয়া থেকে। ওকে, না রিকগনাইজ সাইট কী হয়, এখানে আমাদের রিকগনাইজ সাইট মনে রাখতে হবে, সবার ক্ষেত্রে ইম্পর্টেন্ট রিকগনাইজ সাইট। তো আমরা যদি রিকগনাইজ সাইট দেখি ভালো করে, সো উই গেট ভেরি ক্লিয়ার আনসার। এই রিকগনাইজ সাইট হচ্ছে CG এর মাঝখানে, অর্থাৎ আমি CGATGCGCTACG। ওকে, তাহলে রিকগনাইজ সাইট কোথায় হবে, CG মানে এখানে আর CG মানে এখানে। তো এই দুটো জায়গায় কাটবে, GC নয় কিন্তু CG। তাহলে এখানেও কাটতে পারতো, GCতে কিন্তু কাটবে না, মাথায় রাখবি CG আর CG এর মাঝখানে কাটে আমাদের 3 নম্বর এনজাইম SMA1। 4 নম্বর রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের নাম HIND2, যেটা প্রথম ডিসকভার হওয়া আমাদের রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, আমি অলরেডি আগেও বলেছি। তো HIND2 প্রথম ডিসকভার হয়, এবং এটা কি হয়, স্পেসিফিক সিকোয়েন্স অফ 6 বেস পেয়ার, অর্থাৎ 6টা বেস পেয়ারের যে কোনো
স্পেসিফিক একটা সিকোয়েন্সে কাটতে পারে, যে কোনো সেরকম মেনশন নেই, যে কোনো স্পেসিফিক সিকোয়েন্সে কিন্তু এটা নিজের কাজ করতে পারে ডিএনএ 6 বেস পেয়ারের মধ্যে। এই জিনিসটা মাথায় রাখতে হবে, স্পেসিফিক সিকোয়েন্স অ্যাট এনি বেস পেয়ার অফ 16 ওকে, কোনো ইয়ে নেই, সেই জন্য এটাকে আমরা ইউনিভার্সাল নাম দিই, প্রথম ডিসকভার হয় এবং বেশি প্রায়োরিটি দিই হিন্টুকে। ওকে, নাও নেক্সট আ ভেরি ইম্পর্টেন্ট স্টেটমেন্ট, ডিএনএ লাইগেজ। আমরা এতক্ষণ একটা জিনিসকে ভালো করে পড়লাম, সেটা হলো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ, ফার্স্টে পড়লাম, এটা ছিল রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ টাইপস। এরপর আমরা নেক্সট একটা টপিক পড়বো, নেক্সট টপিক হচ্ছে আমাদের ডিএনএ লাইগেজ, স্টার দিয়ে লিখছি এখানে, আমাদের নেক্সট টপিক হচ্ছে ডিএনএ লাইগেজ। তো প্রথম কথা যেটা ফার্স্ট জিজ্ঞেস করতে পারে যে ডিএনএ লাইগেজটা কোথা থেকে পাওয়া যায়। ওকে, ডিএনএ লাইগেজ সবসময় মাথায় রাখবি, মেন ফাংশন আর কোথা থেকে পাওয়া যায় না, টু লাইগেজ নামক এক প্রকার, মানে মেন যে ডিএনএ লাইগেজটা ব্যবহার করা হয় সেটা কিন্তু টু লাইগেজ, যেটাকে আমরা মলিকিউলার গ্লু বলি। তো যদি কোনোদিন জিজ্ঞেস করে যে ডিএনএ লাইগেজের একটা এক্সাম্পল দাও, তখন আমরা কি লিখবো, TU লাইগেজ, টু লাইগেজ। ওকে, এটাকে আমরা কি বলি মাথায় রাখবি, মলিকিউলার গ্লু, ভেরি ইম্পর্টেন্ট, গ্লু, এক্স্যাক্টলি ঠিক শুনেছিস, গ্লু। গ্লু মানে আমরা সবাই জানি আঠা, তো মলিকিউলার গ্লু হচ্ছে আমাদের টু লাইগেজ, অর্থাৎ আণবিক আঠাও বলতে পারি আমরা, আণবিক কাঁচি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসকে বলি, আণবিক আঠা কিন্তু ডিএনএ লাইগেজের টু লাইগেজকে আমরা বলি। ওকে, না এটা কি কাজ করে, ডিএনএ ফ্র্যাগমেন্ট বা ডিএনএ খণ্ডকের মাঝখানে যে ফাঁকা স্থান থাকে বা গ্যাপ থাকে, সেই ফাঁকা স্থানকে এরা কী করে, সেই ফাঁকা স্থানকে এরা সিল করে, অর্থাৎ ভরাট করে। এরকমভাবে আমরা মনে করে দেখ, আমি নিশ্চয়ই মনে আছে যে আমরা যখন লিডিং আর ল্যাগিং স্ট্যান্ড পড়ি, রেপ্লিকেশন, এরকমভাবে একটা স্ট্যান্ড ছিল, এরকমভাবে একটা স্ট্যান্ড ছিল, এটা রেপ্লিকেশন। এখানে এটিজিসির বন্ডগুলো ছিল, আই থিঙ্ক সবার মনে আছে, এরকম করে এটিজিসির মাঝখানে ডাবল বন্ড ট্রিপল বন্ড, ডাবল বন্ড ট্রিপল বন্ড এভাবে ছিল, আই থিঙ্ক এই জিনিসটা সবার মনে আছে।